মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভে। নীল হুরেজাহান আছি। আজকে আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী আজমেরি হক বাঁধন। তবে দর্শক যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, সবাইকে জানাতে চাই সারা দেশ জুড়েই আসলে বন্যা পরিস্থিতি খুব বাজে আকার ধারণ করেছে। বিশেষ করে কিছু কিছু জায়গায় আমরা আমাদের পক্ষ থেকে প্রার্থনা করছি তাদের কাছে, এবং একই সাথে এই অনুষ্ঠানের মাধ্যমেও সবাইকে বলতে চাই প্রার্থনা করার জন্য, এবং একই সাথে যে যার জায়গা থেকে আছে যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমরা জাস্ট বলতে চাই যে আমরা সব দেখছি এবং আমরা পাশে আছি। আমরা অনুষ্ঠানে আছে আজমেরি হক বাঁধনকে নিয়ে, তার সাথে কথা বলবো। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছো? এই তো তুমি তো বলেই দিলা। আসলে যখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে দেশের একটা প্রান্তের মানুষ থাকে তখন খুব বেশি ভালো থাকাটা ডিফিকাল্ট হয়। আর এমনিতেই আমরা একটা অস্থির সময়ের ভেতর দিয়ে যাচ্ছি এখনো, এবং আজকের এই ঘটনা তো আসলে ভয়াবহ। সো ওটা দেখে আসলে মনে হচ্ছে যে একটা পর একটা যেন আমাদের পিছুই ছাড়ছে না, বিপদ অনেকটা এরকমই হয়ে গেছে। বাট যেমনটা আমরা সবসময় বলি, শোবিজের মানুষ, শো মাস্ট গো অন। সো আমরা আমাদের কাজটাও আমরা চালিয়ে যাব। ইউ লুক গুড, ইউ লুক ভেরি বিউটিফুল, আই মাস্ট সে। খুব সুন্দর লাগছে কালো শাড়িতে বিশেষ করে। যেটা বলছিলাম যে বিভিন্ন এই যে খারাপ সময় একটা পর একটা যাচ্ছে, তুমি নিজেও বলছিলে যে এমনিতেই দেশের যে পরিস্থিতি যাচ্ছে তার মধ্যে এখন আবার এই বন্যা পরিস্থিতি, আমাদের আসলে কারোরই মনটা খুব একটা ভালো নেই। আমরা সবাই উৎকণ্ঠায় আসলে দিন যাপন করছি, কারণ ঠিক কোন দিকে কি হবে, কিভাবে স্থিতিশীল হবে, এই চিন্তাটা আমাদেরকে বেশি পেয়ে বসেছে। এবং সেই পেয়ে বসার পেছনের কারণের দিকে যদি যাই, সেটা আমরা খুব ভালোভাবে জানি, এবং তোমাকে আমরা খুব সক্রিয়ভাবে পেয়েছি সেই সময়টা। আমি আন্দোলনের কথা বলছি, সেই সময়টা নিয়ে একটু আজকে কথা বলতে চাই। সো প্রথমতই জানতে চাই যে তুমি যখন আসলে রাস্তায় এলে এবং গলা ছেড়ে আসলে তোমার প্রতিবাদটা জানালে, কেন করেছিলে, ঠিক কোন জায়গা থেকে তোমার মনে হয়েছিল, কোন দিন কোন মুহূর্তে মনে হয়েছে যে তুমি আসলে এই ব্যাপারটা নিয়ে বলতে চাও এবং বিরুদ্ধে জানাতে চাও? আবু সাইদের মৃত্যুটা তো ডেফিনেটলি আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আর রিয়া গোপের মৃত্যুটা আমাকে আসলে সবচাইতে বেশি ভয়ঙ্কর ভাবে, ওর গুলি খাওয়া এবং গুলিতে আহত হওয়ার পর ও যখন মৃত্যু হলো ওইটা আমাকে আসলে ভীষণ ভাবে নাড়া দিয়েছে। আর এমনিতে তো এক ধরনের অস্বস্তি, এক ধরনের সাফোকেশন ছিলই সব সময়। কিন্তু যেভাবে আসলে রাষ্ট্র থেকে মিথ্যাচার করা হচ্ছিল এবং অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হচ্ছিল আর গণহারে গ্রেফতার করা হচ্ছিল, মানে সেগুলো কমছিল না কোনোভাবেই। মানে হয় না যে আচ্ছা ঠিক আছে একবার করেছি, সরি বলেছি, দেন আমরা যেমনটা আমরা দেখে অভ্যস্ত ছিলাম, হ্যাঁ আমরা আবার ঠিক করে ফেলছি। কিন্তু সেটা না করে উল্টো আসলে আমাদের উপরে বারবার এটা বলা হচ্ছে। কারণ আমি যখন নর্মালি দেখছি, যদিও গণমাধ্যমের অন্ধত্বের কারণে আমরা অনেক কিছু দেখতে পারি নাই, কিছু গণমাধ্যম ছাড়া। টেলিভিশনে দেখতে পারিনি, শুধু যমুনা টিভি ছিল সাথে, আর পেপারে ডেইলি স্টার, প্রথম আলো, তারা অনেক সাপোর্ট করেছে। কিন্তু একদম অনেস্টলি আমি আজকেও বলছিলাম যে আসলে এখনকার জেনারেশন কিন্তু ওই অর্থে পত্রিকা পড়ে না। সো যার জন্য আমাদের কাছে পর্যন্ত কিন্তু আসলে ইনফরমেশন গুলো যে ওই পেপারে আমরা যতটুকু দেখছি কি হচ্ছে এবং যা হচ্ছে সেটা ভয়ঙ্কর। তো ওইটা দেখে আসলে তুমি যদি নর্মাল, আমার কাছে মনে হয় যে তুমি যদি একটা নর্মাল চিন্তা ভাবনার সুস্থ মস্তিষ্কের মানুষ হও, তোমার জন্য বাসায় বসে চুপ করে থাকাটা পসিবল না। সো ওই দিনের ঘটনাটা আমি আরেকটু বলতে চাই যে ওই দিনে আমার সাথে আসলে আমাদের এক ডাকে আমি, আকরাম ভাই আসলে মেইন এটার উদ্যোগটা নিয়েছিলেন, আকরাম খান, পিপলু ভাই, আকরাম ভাই, ধ্রুব ভাই, তারপর রাজীব ভাই, মোনায়েম ভাই, আর হচ্ছে ইয়াং যারা ছিল, ইয়াসির, তারপর আমাদের জাহিন, তানভীর, এরা এবং তোমরা যারা ছিলা, মানে এটা আমি মানে যারা আমরা একটু বয়স হয়ে গেছে তাদের জন্য কিন্তু অনেকের জন্যই এটা ডিফিকাল্ট ছিল যে ছাত্রদের 9 দফার সাথে আমরা একমত হব কিনা, মানে আমরা ওইটাতে সংহতি জানাবো কিনা। কারণ আমাদের এইটা অনেক ইম্পর্টেন্ট ছিল ওই সময়, কারণ ওইটা একেবারে রাষ্ট্রের এগেনস্টে যে আসলে ওদের পাশে দাঁড়াতে হবে। সো এই ডিসিশনটা আসতে যাদের একটু বয়স হয়েছে তাদের যতটুকু সময় লেগেছে তার অনেক আগে যারা ইয়াং আছো, তোমরা যারা আছো, তারা কিন্তু চলে গিয়েছিল। সো আমরা যখন একটা গ্রুপ ক্রিয়েট করলাম, তুমিও ওই গ্রুপে ছিলা, তুমি আমাদের সাথে আন্দোলনে ছিলা। সো ওই গ্রুপে কিন্তু
ইয়াং যারা আছে তারা কিন্তু প্রথমেই বলেছে যে না, আমরা ছাত্রদের 9 দফার সাথে একমত হলে যাব, না হলে যাব না। সো এইটা আমার কাছে আসলে অনেক ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে আমরা আসলে ছাত্রদের সাথে যখন আমাদের সংহতি জানাতে গেছি, তখনও আমাদের ইন্ডাস্ট্রির যারা আসলে ইয়াং ছেলে মেয়ে আছে, যারা আসলে ক্যামেরার পেছনে কাজ করে, সামনে কাজ করে, তাদের মধ্যে ইয়াং যারা, তারা কিন্তু সবার আগে এগিয়ে আসছে। এবং এটা আমাকে অনেক মানে আমার ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে না, আসলে পরিবর্তনটা আসতে হলে আমাদের নতুনদের সাথেই তাল মেলাতে হবে। আর এই তো এইটা ভেবেই আসলে যাওয়া যে আমি আমার যে সাফোকেশনটা হচ্ছে, যে এরকম একটা রাষ্ট্র ব্যবস্থায় আসলে রাষ্ট্র আমাকে নিরাপত্তাই দিতে পারছে না, সেই রাষ্ট্রে তো আসলে আমি আমার সন্তান বড় হচ্ছে, এটা আমি চাই না, এই পরিবেশটা তো আমি চাই না। আসলে সবচেয়ে বড় কথা, এই জায়গাটা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল, আমরা এমন অনেক মানুষকে কথা বলতে দেখেছি যারা সচরাচর এই ব্যাপারগুলো নিয়ে কথা বলে না। তার মানে পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে তারাও বলতে বাধ্য হয়েছে। তো এই ব্যাপারটা আসলেও ভাবার ব্যাপার আছে, যদি এখন ভাবার জন্য ইটস টু লেট। হ্যাঁ, কারণ এখন ধরো তুমি যদি, আমি তো বললামই যে তুমি যদি সুস্থ মস্তিষ্কের একজন মানুষ হও, তুমি কোনোভাবে এতগুলো মৃত্যু, তাও আবার রাষ্ট্র তোমার মানে এরকমও না যে কোনো দুর্বৃত্ত তোমাকে খুন করেছে, বা এটা ওপেনলি রাষ্ট্র গুলি করছে। সো এটা তো ভয়ঙ্কর। মানে আমার জন্য রাষ্ট্র হবে হচ্ছে আস্থার জায়গা, আমার সেই জায়গাটা যেখানে আমাকে আসলে নিরাপত্তা দেয়া হবে, আমার মৌলিক চাহিদাগুলো পূরণ করা হবে, আমাকে স্বাধীনতা দিবে, আমার অধিকার বুঝিয়ে দিবে। সেখানে উল্টো রাষ্ট্র আমার প্রতিপক্ষ হয়ে গেছে। তাও কোনো রাজনৈতিক ব্যানারে যারা দাঁড়িয়ে আন্দোলন করছে তাদেরকে নয়, সরাসরি সাধারণ স্টুডেন্টদেরকে, যে কারণেই তারা না সাধারণ স্টুডেন্টদেরকে কনস্ট্যান্ট জঙ্গি বলছে। এটা আমাকে কিন্তু আরো আসলে আমার কাছে, আমি খুবই ইনসাল্টেডও ফিল করছি অ্যাজ এ সিটিজেন। কারণ তুমি দেখো আমাদেরকে কি করলো, আমাদেরকে পুরো ইন্টারনেট একদম বন্ধ করে দিল, আমাদেরকে গণমাধ্যম থেকে কোনো খবর জানতে দিচ্ছে না। তার মানে কি আমাদেরকে স্টুপিড মনে করছে, যে অ্যাজ এ সিটিজেন আমরা আসলে স্টুপিড, যে আমরা স্টুপিড, আমরা আসলে আমরা কিছু বলবো না, কারণ আমাদের এটা তো অভ্যাস হয়ে গেছে। সো আমরা বাসায় বসে থাকবো, এন্ড ওরা যা আমাদেরকে বুঝাচ্ছে, মানে ধরো ছোটবেলায় আমার মেয়েকে ধরো একটা ভুংভাং বুঝানোর মতো, যে ধরো একটা কিছু চাচ্ছে যেটা আমি দিতে চাচ্ছি না, ধরো আমি একটা ভুল একটা কিছু ওকে বুঝালাম। সো এই প্র্যাকটিস কিন্তু এখন প্যারেন্টিং এ আর চলে না। সেটা আমরা এই দীর্ঘ সময় জুড়ে হয়তো আমরা মেনে নিয়েছি, আমরা ট্রল করছি যে আমি তো বুঝতেই পারছি, কিন্তু শুধু আমাকে এটা বলছে। কিন্তু যখন সেটা বলে সহ্যের সীমা আমাদেরই ছেলে মেয়েদেরকে আসলে মেরে ফেলছে, তখন আসলে এটা আর কেউ চুপ থাকতে পারে। এই ক্যালকুলেশনটাই হয়তো আসলে ভুল হয়েছে, তাদের ভুল হয়েছে কিছুটা। এনিওয়ে, সেই সময়টার কথা আমরা জানি, এখন নতুন সময়, সেটাও আমরা জানি। নতুন সময় অনেক কিছু নতুন করে ভাবার ব্যাপার আছে, এবং বিপ্লবী প্রতিবাদী একটা সময়ও আমরা পার করছি, সবার মধ্যে সেটা ভর করেছে এবং সব জায়গায় সেটা বলছে, দ্যাটস গুড। বাট সেখানেও হয়তো অনেক কিছু ভাবার ব্যাপার আছে, যে প্রতিবাদটা অনেকভাবে করা যায়, বিপ্লবটা অনেক ক্ষেত্রে আসে। সেই ব্যাপারগুলো নিয়ে পরে কথা বলি, কিন্তু তার আগে আমার যেটা জানার আছে, আমি রিসেন্ট যেই জিনিসটা জেনেছি, এর আগে ইন্টারভিউতে এখানে বসে তুমি বলেছিলে যে ভারতের ভিসা পেতে তোমার প্রবলেম হয়েছে, বাট আমি জানতাম না কারণটা কি, তুমি সেদিন খুলে বলোনি। না, বলতে পারিনি, সময় শেষ হয়ে গেছিল। না সময় না, বলবো কিভাবে? মানে এখন জিনিসটা হচ্ছে যে কারোর সাথে আমার ছবি আছে, এটার জন্য আমাকে ভিসা দেয় নাই, আমাকে ডেকে নিয়ে এটার জন্য চার্জ করা হচ্ছে। তখন আমি বলতে পারি নাই। আমার এখন মনে পড়েছে, তখনও বলেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি বলতে চাওনি, কারণ তখন সময়টা ছিল ভিন্ন। সো देयर ইজ আ চেঞ্জ, যে এখন তুমি বলবে তো। হ্যাঁ, অবশ্যই। কেন তখন বলনি, কেন এখন বলতে পারবে? তখন বলিনি কারণ আমি চাচ্ছিলাম না যে এটা নিয়ে বেশি কোনো ঝামেলা হোক, আমি চাচ্ছিলাম না যে আমার কাজটা না হোক ইন্ডিয়াতে। কিন্তু আলটিমেটলি গিয়ে দেখলাম যে আসলে মানে এটাও তো আমার মানে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমার একজনের সাথে ছবি আছে, আমার ভিপি নূরের সাথে ছবি ছিল। সো ওইটা আমি আমার পেজ থেকে, আমার মানে অ্যাকাউন্ট থেকে পোস্ট করা। সো ওরা আমাকে এটা নিয়ে চার্জ করেছে, যে ইন্ডিয়ান হাই কমিশন। আচ্ছা। সো চার্জ করেছে যে আমার কেন তার সাথে ছবি আছে, আমি তার সাথে লিঙ্কড কিনা, আরো নানান রকমের মানে আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করেছে। এবং তারপরে আমাকে কিন্তু
পরপর 4 বার আমাকে রিফিউজ করেছে। 4 বার ইন্ডিয়া। কিন্তু তুমি তো অলরেডি আমি ইন্ডিয়াতে গিয়ে কাজ করেছো। ইন্ডিয়াতে অলরেডি রবীন্দ্রনাথ, বলিউডেও কাজ করেছি, কলকাতা ইন্ডাস্ট্রিতেও কাজ করেছি, এবং আমার সমস্ত পেপারস আছে। এরকমও না যে আমি আসলে পেপারস ছাড়া আমি জাস্ট এমনি টুরিস্ট ভিসায় যাব, আমার কাজের জন্য যাওয়ার কথা। সো ওরা আমাকে কাজের জন্য ভিসাটা দিচ্ছিল না, এবং টুরিস্ট ভিসা তো দিবেই না, এরকম অবস্থা। সো কাজটা ছিল বেসিক্যালি কোনো একটা আমার কলকাতার একটা কাজ করার কথা ছিল, কিন্তু সেটা আনফরচুনেটলি করতে পারি নাই। আর আমার জুরি হওয়ার কথা ছিল। আমি ফেস্টিভ্যালে, এটা হচ্ছে ব্যাঙ্গালোরে একটা ফেস্টিভ্যাল, ফিল্ম ফেস্টিভ্যালে আমি জুরি হয়েছিলাম, কিন্তু তখনও আমাকে ভিসাটা দেয় নাই। আচ্ছা, আমি এটা নিয়ে আরো বিস্তারিত শুনবো যে মানে ইট সাউন্ডস অ্যাবসার্ড, কিন্তু কি হয়েছিল একটা ব্রেকের পরে আমি বিস্তারিত শুনছি। ভিউয়ার্স, মেরিল মেলসোবার প্রেজেন্স ক্যাফে লাইভ চলছে। আজমেরি হক বাঁধন আছেন আজকে আমাদের সঙ্গে। খুব অদ্ভুত একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি। তাকে ভারতের ভিসা দেওয়া হয়নি, 4 বার রিজেক্ট করা হয়েছে, এবং কারণটা কি সেটা শুনলে আমার মতো নিশ্চয়ই আপনিও খুব অবাক হবেন। কারণটা আরো বিস্তারিত জানাবো বিরতির পর। মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু মেরিল মেলসোবার প্রেজেন্স ক্যাফে লাইভ। নীলাছির সাথে আছেন আজমেরি হক। আমরা কথা বলছিলাম ভিসা প্রাপ্তি নিয়ে ভারতের, যেখানে তুমি ভারতের কলকাতায় কাজ করেছো এবং বলিউডে কাজ করেছো, এবং যেটা খুবই আসলে আমার জন্য হয় না যে আমি আসলে অনেক কিছু দেখে আসলে আজকে পর্যন্ত আসছি, তো যার জন্য এখন জিনিসগুলোকে আমি অনেক সহজে হয়তো কোপ করতে পারি। আমার যেটা হচ্ছে, বিশাল ভারদ্বাজের একটা ফ্রেন্ড ছিলেন, আগের যে হাই কমিশনার ছিলেন উনি, সো ওনাকে মেইল করা হয়েছে আমার জন্য, এবং উনি কিন্তু আমাকে, আমি যখন ভিসাটা পাই বিশাল ভারদ্বাজের কাজের জন্য, যখন আমি যাই, ও আমাদের যে হাই কমিশনার ছিলেন বিক্রমজি, উনি আমাকে ডেকে নিয়ে আমাকে পাসপোর্টটা হ্যান্ড ওভার করেছেন। আমি ওনার সাথে বসে চা খেয়েছি, আমাদের প্রজেক্ট নিয়ে কথা বলেছি, এবং ওনাদের পেজ থেকে, ইন্ডিয়ান হাই কমিশনের পেজ থেকে আমাকে বেস্ট উইশেস দিয়ে আমার পোস্ট করেছে একটা, ঠিক আছে। তো তার পরের সিনারিও হচ্ছে যে পরে যে হাই কমিশনার আসলেন, এবং তারপরে আমি জানি না কি হলো, অল অফ এ সাডেন তারা আমাকে বললো যে আমি কেন ভিপি নূরের সাথে ছবি তুলেছি। এই যে শুরু করলো, গত প্রায় 2.5 বছর আমাকে ভিসা দেয় নাই। সো লাস্ট বার আমাকে তারপরে ডাকা হলো, ডাকা হওয়ার পরে, যেহেতু আমি আমার কিছু করার নাই, আমি যেতে চাই, আমি এরকম বলতে চাই না যে আমি যাব না ওই দেশে। তারা তোমাকে তখন কি বলছিল যে কি করলে তোমাকে ভিসা দিবে? না, কিছু করলেই দিবে না, দিচ্ছে না, বিকজ ওরা আমাকে ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে। সো তারপর আমাকে লাস্ট যখন ইন্টারভিউ করলো, তো তখন আমি অনেক লোকজন ধরলাম, আসলে একদম অনেস্টলি, যে আমার ভিসা, আমি ইন্ডিয়া যাব না কেন, আমি তো ওখানে, আমার কোনো বাউন্ডারি থাকবে না, আমি একজন অ্যাক্টর, মানুষ তোমাকে আমাকে পছন্দ করে, আমার ডিরেক্টররা কাস্ট করতেছে, আমাকে নিতে চাচ্ছে, কাগজপত্রের পর কাগজপত্র পাঠাচ্ছে, তারা ওখান থেকে মেইলের পর মেইল করতেছে। ইভেন আমাকে যখন জুরি সিলেক্ট করা হয়েছে, তখনও কিন্তু ওনারা লাস্ট ডে, যেদিন আমি যেতে পারি নাই, লাস্ট ডে যেদিন ওদের হচ্ছে প্রাইজ গিভিং সেরেমনি এন্ড গালা হবে, সেই দিন পর্যন্ত ওরা আমার জন্য ওয়েট করেছে যে ভিসা হলে আমি যাতে ওই দিনও অ্যাটেন্ড করি। তার ওরা কতটা চেয়েছে আমি ওখানে যাই। সো প্রত্যেকটা দিন তারা মেইল করেছে, যোগাযোগ করেছে, বাট আমাকে ভিসা দেয় নাই। সো আলটিমেটলি গিয়ে লাস্ট বার দিল আমাকে ভিসাটা, যেহেতু আমি অনেককে দিয়ে বলাইছি, এন্ড আলটিমেটলি গিয়ে আমি ভিসা পেলাম খুবই শর্ট টাইমের জন্য। সো আমার কয়েকটা মিটিং ছিল, সেটা করে তারপর আমি আসলাম। সো আশা করি যে ভবিষ্যতে আমার ভিসাটা ঠিকঠাক মতো আমি পাবো, এবং ওখানে ডেফিনেটলি গিয়ে আমি কাজ করব। অবশ্যই খুব উইয়ার্ড একটা স্টোরি আসলে শুনলাম, বাট এরকম আমার জীবনে এরকম অনেক উইয়ার্ড স্টোরি আছে। হ্যাঁ, তোমার অনেক স্টোরি নিয়ে তুমি অনেকবার শিরোনাম হয়েছো। There is something about you. So এই যে ব্যাপারটা নিয়েও আমরা কথা বলছিলাম, যে আন্দোলনের ব্যাপারটা, এটা নিয়েও এবার শিরোনাম হয়েছে। যদিও তোমার যে ক্যারেক্টার নিয়ে তুমি সবচাইতে অভিনয়ের জায়গায়, কাজের জায়গায় যে ব্যাপারটা সবচাইতে বড় শিরোনাম হয়েছিল, সেটি রেহানা মারিয়াম নূর, সেখানেও কিন্তু একটি প্রতিবাদী চরিত্র হিসেবেই আমরা দেখেছিলাম তোমাকে। বাস্তবেও বাঁধনকে আমরা সেরকমটাই দেখছি। সো সেটার জন্য বেশ কিছু ব্যাকল্যাশের মুখোমুখি হতে হয়েছে, আমি যতদূর জানি। সেটা নিয়ে কি কিছু বলতে চাও? ঠিক কিরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিল যখন আসলে আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছিলে? প্রথমত তো নানান রকমের হুমকি দেওয়া হচ্ছিল, আমার পরিচিত মানুষদেরকে বলা হচ্ছিল যে বাঁধন যাতে এত না বেড়ে যায়, ওকে একটু কমতে বলো,
এবং হয় না যে একটু বেশি করে ফেলছে, এত করার দরকার নাই, ও নিজের বিপদ নিজে ডেকে আনছে। আমাকে নানান রকম মানুষ টেক্সট করা শুরু করলো, থ্রেট করা শুরু করলো যে গুলি করে দিবে, যেহেতু পুলিশ গুলি করছে, ছাত্রলীগ গুলি করছে। সো মানে এটা খুবই নর্মাল, এটা যেহেতু অন্যকে মেরে ফেলছে, আমাকে মেরে ফেলা ব্যাপার না, তো রাস্তায় না যাওয়াই বেটার আমার জন্য। তারপরে বিভিন্ন বড় বড় মানুষদের ফোন আসা শুরু করলো যে আমি 1 তারিখে গেছি, এরপরে যাতে আমি আর না যাই। হ্যাঁ, কারণ ওই দিন 2 তারিখে আনুসারের একটা প্রোগ্রাম ছিল, সো ওই প্রোগ্রামটায় যাতে আমি না যাই সেই জন্য একটা বিশেষ মানুষ আমাকে ফোন করলো, বললো যে যাতে আমি না যাই, আমার যাওয়া উচিত না, এরকম অনেক কিছু বুঝালো। কিন্তু আমি তো অনেক তেরা, মানে আমার যেটা মনে হয় আমি সেটা করব। এটা এরকম না যে আমি জিদ করে করি, মানে আমার মনে হয় যে আমাকে কেন কেউ আসলে গাইড করতে চাবে না, কন্ট্রোল করতে চাইবে। মানে আমি কন্ট্রোল হইতে চাই অনেক সময়, যেমন ধরো আমি জিজ্ঞেস করতে পারি, আমি আমার বাবাকে হয়তো জিজ্ঞেস করবো যে আমি কি এটা করবো, কিন্তু আমার বাবা যদি এখন আমাকে বলে যে না তুমি না করবা না, আমার সাথে সাথে আমার মনে হয় যে এটা আমাকে কেউ বলতে পারবে না, বিকজ আমি একটা অ্যাডাল্ট, আমি নিজের খাই নিজের পড়ি, সাজেশন দিতে পারি। হ্যাঁ, আমি ওইটাই, আমি হয়তো আমার বাবার থেকে পরামর্শ নিতে পারি, বা আমি একটা পরিচিত ভাইয়ার থেকে বা আপুর থেকে পরামর্শ নিতে পারি, বাট কেউ আমাকে এটা যখন বলে যে না তোমার এটা করা উচিত না, ওইটা আমাকে আসলে খুবই ইরিটেট করে। এন্ড ওই দিন সকালবেলা আমি খুবই ইরিটেটেড হয়েছিলাম 2 তারিখ, কিন্তু আমি আনুসারের প্রোগ্রামটায় যাই। তো ওইটা তো একটা বিভৎস মানে ছবি, মানে পুরো আর্মি দিয়ে, বিজিবি দিয়ে এবং হচ্ছে পুলিশ দিয়ে ঘেরাও করা পুরো শাহবাগের প্রেস ক্লাবের ওই জায়গাটা, ওইখান থেকে আমরা শহীদ মিনার পর্যন্ত আসলাম। আমি জীবনে প্রথম ওই দিন মিছিল করে রাস্তা দিয়ে হেঁটে আসছি। আমার এই পুরো জীবনে আমি কোনোদিন মিছিল করে রাস্তা দিয়ে হেঁটে আসি নাই, ঠিক আছে? সো মানে ওই দিন আমাকে আরো আসলে আমার মনে হচ্ছে যে না, আমি আসলে এত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা রাস্তায়, মানে এদের সাথে আমি যদি না থাকি, আমি নিজের সাথে নিজে আসলে বেইমানি করব। সেটা এখন আমাদের সেই সময়টা চলে গেছে, সেই সময়টা আমরা উচ্চও গেছি, কিন্তু এখন যে জিনিসটা নিয়ে আমাদের হয়তো কনসার্ন হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন গুজব নিয়েও কিন্তু আমাদের ভাবার ব্যাপার আছে, কথা বলার ব্যাপার আছে। স্পেশালি যদি বলি ইন্টারন্যাশনাল মিডিয়ায় কিছু গুজব ছড়াচ্ছে, যতটুকু না হচ্ছে দেশে তার চাইতে বেশি রং মাখিয়ে সেটাকে উপস্থাপন করা হচ্ছে, এবং সেটা স্পেশালি এটা ইন্ডিয়াতে হচ্ছে, এটা ইন্ডিয়াতে বেশি হচ্ছে। ওদের একটা প্রোপাগান্ডা, আসলে আমি জানি না এটা কোনো পলিটিক্যাল ইস্যুস আছে কিনা ওনাদের ওখানে, কিন্তু আমি চেষ্টা করেছি কলকাতার মিডিয়ার সাথে যোগাযোগ করতে এবং আমার মতো করে ইন্টারভিউ দিতে। চেষ্টা করেছো মিডিয়ার সাথে, তোমার যেখানে যোগাযোগ আছে, তারপরে আবার আমাকে হিন্দু একজন ভদ্র মহিলা বানিয়ে দিয়েছে যে আমি কান্নাকাটি করছি নাকি দেশ ছাড়ার জন্য, যার উপর অত্যাচার হচ্ছে, কিন্তু সেটা ছিল তোমার আন্দোলনের একটা ছবি, মানে অন্য ছবিও না। আমার কিন্তু এমনিতে অনেক আমি সিঁদুর দেয়া ছবি থাকে আমার, আমি কিন্তু শাখা পরি, সিঁদুর পরি, সো মানে ওইরকম ছবিও না। আমার প্রোটেস্টের, যেখানে আমি স্টুডেন্টদের সাথে যেয়ে কথা বলছি, সেই প্রোটেস্টের ছবি দিয়ে বলছে যে আমি কান্নাকাটি করছি, দেশ ছেড়ে দিতে বলেছে বলে। সো এটা খুবই লেম ছিল, মানে ফেকের একটা লিমিট থাকে, এটার লিমিট ক্রস করলো। আর আরো অনেক কিছু ঝামেলা হয়েছে, যেমন আমাকে অনেকে বলেছে যে আমি আসলে আমার কিছু ছবি নিয়ে যে, আর আমি কিন্তু একটা সময় আওয়ামী লীগের প্রচারণাও করেছি 2018-তে। আমি সেই প্রসঙ্গেই যেতাম। 2018-তে আমি আওয়ামী লীগের প্রচারণাও করেছি। এই জিনিসটা স্পেশালি একটু জানার আছে, কারণ এক একজনের মতবাদ থাকতেই পারে, কিন্তু বিভিন্ন সময় আসলে মানুষকে নতুন করে ভাবতে শেখে। এই যে তুমি যেটা বলছিলে যে গ্রুপের ব্যানারে তোমরা দাঁড়িয়েছিলে, বা আমরা সবাই দাঁড়িয়েছিলাম আন্দোলনের ছাত্রদের পক্ষে, সেটা শুরুটা করেছিলে তুমি, এবং সেখানে পিপলু ভাই, আকরাম ভাই, কিন্তু আমরা অনেকেই দেখেছি, যেহেতু পিপলু খান তিনি হাসিনা ডটার স্টেল এটি বানিয়েছিলেন ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে নিয়ে, এবং তুমি নির্বাচনে সময় প্রচারণা ছিলাম আমি, সারা দিয়ে প্রচারণার সময়টা অ্যাডভার্টাইজিং করেছো 2018-তে। সো এই জিনিসগুলো তুলে এনে অনেকে ইমেজটা নিয়ে, মানে অনেকে অনেক রকম, না আমার তো আরো অনেক কিছু, এটা তো শুধু একটা গেল যে আমি আওয়ামী লীগের প্রচারণা করেছি। আবার ওইদিকে রুমিন ফারহানা, ও হচ্ছে আমার ফ্রেন্ড, তো রুমিন ওর পলিটিক্যাল ভিউজ আলাদা, সো রুমিনের সাথে সো এখন বলছে যে আমি বিএনপির হয়ে কাজ করছি, একবার বলছে আমি আওয়ামী লীগের হয়ে কাজ করছি, মানে অলমোস্ট কিন্তু আমাকে বলে ফেলতো যে আমি জামাত শিবিরের হয়েও কাজ করছি, যেহেতু আমি স্লিভলেস পরি, টিপ দেই, সিঁদুর দেই, আমাকে এটা বলতে পারে নাই, না হলে আমার ধারণা যে ওইটাও বলে ফেলতো, মানে ওইটাই শুধু বাকি ছিল। যে কারণ যদি ওরা আমাকে সত্যি সত্যি ফলো করতো, যারা আমাকে নিয়ে আসলে এগুলো বলছে, তারা কিন্তু তাহলে এটাও বলতে পারতো, বিকজ আমি যখন প্রোটেস্টে গেছি, আমি কিন্তু রাস্তায় মাদ্রাসার ছেলেদের সাথে স্লোগান দিয়েছি,
আমার পাশে আমি মাদ্রাসার ওদেরও মিছিল যাচ্ছিল, আমাদেরও মানে মিছিল যাচ্ছিল, আমি কিন্তু ওদের সাথে স্লোগান দিয়েছি। সো টি শার্ট পরা কিন্তু বলতেই পারতো যে ও এখন শিবিরদের সাথে চলে গেছে বা জঙ্গিদের সাথে চলে গেছে, মানে আর যা ইচ্ছা তো তা বলছে। সো এটা আমার কাছে মনে হয় কি আমাদের এই কালচারটা থেকে বের হইতে হবে। আমি তোমাকে পছন্দ করতেই পারি নীল, তোমার কোনো একটা কিছুতে আমি সাপোর্ট করতে পারি, বাট তুমি একটা অন্যায় করছো, যে অন্যায়টা আমি নিজের চোখে দেখছি যে নীল একটা অন্যায় করছে, এবং আমি তোমাকে পছন্দ করি বলে, সাপোর্ট করি বলে আমি সেটা বলতে পারবো না, সেটার প্রতিবাদ করতে পারবো না, এইটার এই এই মানে আমাকে এইরকম পরাধীনতার মধ্যে কে ঠেলে দিচ্ছে? আর কেন ঠেলে দিচ্ছে? এই জিনিসটা আসলে কারোরই করা উচিত না। হ্যাঁ, কেন ঠেলে দিচ্ছে? আমার আমার সবকিছু তোমার ভালো লাগবে না। সো তোমার সবকিছুতে আমার সাথে এগ্রি করতে হবে না যে বাঁধন আপু তোমার সব আমার পছন্দ। তুমি আমার একটা অন্যায় দেখলে তুমি কিন্তু বলতে পারবা, এবং এটাই তোমার স্বাধীনতা। একেবারে তাই। তোমার একটা ভিউ থাকবে, আমার একটা ভিউ থাকবে, তোমার এক ধরনের পছন্দ হবে, আমার এটা আমাদের এখানকার যে এই যে বিদ্বেষের কালচার, বিদ্বেষের পলিটিক্স, এটা তো খুবই বিশ্রী। আমার মনে হয় এখনকার স্টুডেন্টরা, আমি একটু স্টুডেন্টদের কথা একবার বলতে চাই, আসলে আমি আমার কথাই বলে যাচ্ছি, যে আসলে ছাত্র জনতার যেই এই আন্দোলনটা আমাদেরকে যে একটা স্বৈরাচারী সরকারের শোষণের হাত থেকে মুক্ত করেছে, এই জন্য আমি স্টুডেন্টদের কাছে এবং জনতা, মানে যত জনগণ আসলে এখানে একদম একাত্ম প্রকাশ করেছে, তাদের সবার কাছে গ্রেটফুল। কারণ এইটা সবার, মানে এই চেষ্টাটা ছাড়া হতো না, কারণ আমরা সবাই ছিলাম নিরস্ত্র, আমরা ছিলাম একেবারেই নিরস্ত্র, এবং অস্ত্রের মুখে বেসিকলি কিন্তু আমাদের সাথে যুদ্ধ হয়েছে, যে ওদের কাছে অস্ত্র আছে, ওদের কাছে মানে আমাদেরকে অ্যাটাক করার জিনিস আছে, বাট ছাত্রদের হাতে, জনতার হাতে কিছু নাই। হ্যাঁ, জাস্ট একটা ইটের টুকরা, একটা ছোট লাঠি নিয়ে স্টুডেন্ট চলে গেছে, এবং বাচ্চা ছেলে মেয়েরা আমার সাথে প্রোটেস্ট করেছে। সো ইভেন মাদ্রাসার বাচ্চা ছেলেরা, মানে এরকমও না যে মানে বয়স্ক লোকরা এসে করছে, সব ইয়াং আন্দোলন আসলে মাদ্রাসা বলি বা অন্য সাধারণ স্কুলের ছেলে মেয়ে বলি, ভার্সিটির ছেলে মেয়ে বলি, ধর্ম, দল সব নির্বিশেষে মানুষ যোগ দিয়েছে, এটাই আসলে আন্দোলনের সৌন্দর্য ছিল। সবকিছু, হ্যাঁ, লিঙ্গ, সবকিছু অন্যায়ের বিপক্ষে সবাই সরব হয়েছে, এবং সেটার মাধ্যমে আমাদের যে স্বৈরাচার পতন ঘটেছে, সেটার জন্য তো আমি সবাইকে সাধুবাদ জানাই। এবং এরপরে যা হয়েছে সেটাও কিন্তু আসলে এই স্বৈরাচারী সরকারের প্রভাবেই হয়েছে, বিকজ তাদের যে প্রত্যেকটা সেক্টর, মানে শান্তি শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসন বলো, প্রত্যেকটা সেক্টর তো আসলে ভয়ঙ্কর ভাবে ড্যামেজ করে রেখে গেছে। এবং তুমি চিন্তা করো, প্রথম 3 দিন, 5, 6, 7, 8, এই 3-4 দিন, মানে আমাদের কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, আমাদের কোনো কিচ্ছু নাই, আমরা পুরো একটা যে মানে একটা জাতি যে যার প্রাক্তন প্রধানমন্ত্রী হচ্ছে পালিয়ে চলে গেছে, এবং প্রশাসন হচ্ছে আমাদের সাথে আর কাজ করবে না বলে তারা চলে গেছে, এবং কেউ কোনো সাপোর্ট করছে না। আমরা ওই কয়েকদিন কিভাবে সার্ভাইভ করেছি, এইটার জন্য তো আমি মনে করি যে বিশ্বের কাছে আমাদের এই জিনিসগুলোই আরো বেশি বেশি প্রচার করা উচিত, যে দেখো এই সময়টা আমরা সেই ছাত্র জনতাই কিন্তু আমরা সবাই সবার পাশে এসে দাঁড়ালাম, এবং যারা সুবিধাবাদী, যারা ধরো সুযোগ সন্ধানী, তারা হয়তো কিছু অকারেন্স করেছে, সহিংসতা করেছে, যেটা খুবই অন্যায়, খুবই মানে ঘৃণ্য কাজ, কারণ যে কয়টা করা হয়েছে সেগুলো খুবই ঘৃণ্য কাজ হয়েছে। স্পেশালি আমি সংখ্যালঘু শব্দটা বলতে চাই না, বাট অন্য ধর্মাবলম্বী যারা আছেন, আমরা সবাই কিন্তু বাংলাদেশি, সো কারো রাইট নাই যে আরেকজনের বাসায় গিয়ে বলার যে তুমি এখানে থাইকো না, চলে যাও। এই জিনিসটাই আসলে দিন শেষে বলতে চাই, স্বৈরাচারের পতন ঘটানোর এই কাজটা করার পরের আসলে দায়িত্বটা হচ্ছে সবার, নিজে যাতে স্বৈরাচারী না হয়ে যায় এই জিনিসটার প্রতি খেয়াল রাখা, বা আমাদের মধ্যে যে স্বৈরাচারী মনোভাব আছে সেইটাকে আমরা একটু দমন করার চেষ্টা করি। এখন তো আসলে আর কোনো, আমরা বলি যে এখন আমরা মন খুলে কথা বলতে পারি, সেই স্বাধীনতা আছে, এখন হচ্ছে স্বাধীনতার সদ্ব্যবহার করাটা সবচেয়ে বেশি জরুরি। এই মেসেজটা আসলে আমরা সবাইকে দিতে চাই। সময় একেবারে শেষ হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট ছোট্ট করে কাজের কথা না শুনলেই না, সামনে কাজ কি আসছে, কোনো কিছু কি শুরু করেছো কিনা এই সময়টা? আচ্ছা, আমি একটা কাজ শুরু করেছিলাম, এশা মার্ডার, ওটা আমি জানি না আদৌ শেষ হবে কিনা। আর সুমিতের একটা খুব ভালো কাজ করেছি, মাস্টার, ওইটা খুবই খুবই ভালো একটা কাজ, আমি আশা করবো যে ওইটা খুব শীঘ্রই রিলিজ হবে, রেজওয়ান শাহরিয়ার, সুমিত। আর সামনে আমার এই বছর 2টা প্রজেক্ট ছিল, আনফরচুনেটলি একটা সম্ভবত এই বছর হচ্ছেই না, আর আরেকটা
এই বছরের শেষে ইনশাআল্লাহ শুরু হবে, যেটা সেপ্টেম্বরে করার কথা ছিল। মানে আমাদের আজকে সকালবেলা আমরা আসলে ডিসাইড করলাম যে এটা আর কিছুদিন যাক, তারপরে আমরা কাজটা করবো। এটা একটা ফিল্ম, এই তো। বেশ, না দিন শেষে আসলে কাজগুলো যাতে তাড়াতাড়ি শুরু হয় এবং স্বাভাবিকতা ফিরে পায়, সেটা আমি খুব ভীষণ ভাবে আমি চাই, কারণ আমার কাছে মনে হয় যে যার যার কাজ, সেই কাজের চাকা সচল না হলে দিন শেষে আসলে সর্বোপরি হ্যাঁ, আমাদের দেশের ডেফিনেটলি। জন্যই ক্ষতি। শুভকামনা থাকবে যাতে সবকিছু ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ, আজকে থ্যাংক সময় ইউ। দেওয়ার জন্য। থ্যাংক ইউ। একেবারে সময় শেষ হয়ে গেছে দর্শক। আসমির হক বাঁধন আজকে আমাদের সাথে ছিলেন, মন খুলে কথা বলেছেন, অনেক গল্পই করলাম। তার কাজ অভিনয় নিয়ে কথা সেরকম ভাবে হয়নি, বুঝতেই পারছেন সময়টা তো একটু আলাদা, তো অন্য কিছু নিয়ে কথা বলেছে। এবং একই সাথে আরো একবার বলছি যে এই মুহূর্তে দেশে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি খুবই বাজে হয়ে আছে আমরা জানি, এবং আমাদের শুভাশিস এবং আমাদের প্রার্থনার সাথে থাকছে, এবং একই সাথে আমরা চাইছি যে যেখানে আছেন যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন, এবং অবশ্যই যার যার নিজের জায়গা থেকে আমরা চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আগামী পর্বে।